আজই সমাহিত করা হবে ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে। চলছে প্রস্তুতি, চিরনিদ্রায় শায়িত হবেন বাবা মার পাশে। আজ বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান। ডিসেম্বরে বসবে আরো দুটি, দৃশ্যমান হবে পুরো সেতু। কুমিল্লায় দু গ্রুপের বিরোধ মেটাতে গিয়ে পিটিএ সেতু। ২ বছর পর আসলো ময়নাতদন্ত রিপোর্ট। একটি কিডনি অপারেশন করতে গিয়ে ভালো কিডনি কেটে ফেলায় অবশেষে মামলা। আসামি করা হলো বঙ্গবন্ধু মেডিকেলের ৪ চিকিৎসককে। এবং চট্টগ্রামে আবারও বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত এক সপ্তাহে মারা গেছেন ১১ জন। আক্রান্তের বেশিরভাগই যুবক। সচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার শেষকৃত্যের প্রস্তুতি চলছে। ইতোমধ্যেই তার কফিন বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে জার্দিন লাইপাজ সমাধি নেওয়া হয়েছে। সেখানে ম্যারাডোনার বাবা মায়ের সমাধির পাশে সমাহিত করা হবে তাকে। এর আগে ম্যারাডোনার মরদেহ রাখা হয় প্রেসিডেন্সিয়াল প্যালেস কারাতে। চিরনিদ্রায় শায়িত হবার আগে শেষবার ম্যারাডোনাকে দেখতে কাসা রোসাডায় ভক্তদের ঢল নামে। সেখানে ৩ দিন শ্রদ্ধা নিবেদনের জন্য রাখার কথা ছিল, কিন্তু আজই তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে। সারা বিশ্বের ফুটবল ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিগ্রেতে একটি রিসোর্টে ৬০ বছর বয়সে মারা যান এই ফুটবল ঈশ্বর। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্ক ও হৃদরোগে ভুগছিলেন। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর জন্য তার চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীদের দিকে আঙুল তুলেছেন ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা। তার অভিযোগ, ম্যারাডোনার মৃত্যুর আগে ১২ ঘন্টার মধ্যে নাকি তার কাছে যাননি কোনো চিকিৎসক। বিষয়টি তদন্তের দাবি তুলেছেন আইনজীবী মাতিয়াস মোরলা। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চলে গেলেন না ফেরার দেশে। বিষাদের নীল যেন পুরো ফুটবল বিশ্ব। ফুটবল জাদুঘরের মৃত্যুতে শোকে স্তব্ধ কোটি ভক্ত। আকাশী সাদা পতাকায় মোড়ানো ম্যারাডোনার কফিন রাখা হয়েছে প্রেসিডেন্টের বাসভবন কাসা রোসাদায়। প্রিয় তারকাকে শেষবারের মতো দেখতে কাসা রোসাদার সামনে ৩ কিলোমিটার জুড়ে নামে অগণিত ভক্তের ঢল। এরই মধ্যে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর জন্য তার চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীদের দিকে আঙ্গুল তুলেছেন ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা। তার অভিযোগ, ম্যারাডোনার মৃত্যুর আগে ১২ ঘন্টার মধ্যে নাকি তার কাছে যাননি কোনো চিকিৎসক, এমনকি অ্যাম্বুলেন্স আসতেও আধা ঘন্টার মতো দেরি হয়েছে। এসব বিষয়ে তদন্ত চান আইনজীবী মাতিয়াস মোরলা। এর আগে ৩ নভেম্বর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় ম্যারাডোনার একবার অস্ত্রোপচার হয়েছিল। সুস্থ হওয়ার পর সার্বক্ষণিক পরিচর্যার জন্য আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে যাওয়া হয় বুয়েন্স আয়ার্সের সান আন্দ্রেসে এক ব্যক্তিগত ক্লিনিকে। সেখানে ম্যারাডোনার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ২-৩ জন আত্মীয়, চিকিৎসক আর নার্সরা। কিন্তু সেই চিকিৎসকরাই নাকি মঙ্গলবার ম্যারাডোনাকে একা রেখেছেন বলে অভিযোগ মোরলার। এর আগে ২০১৮ সালে ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লোদিয়া বিয়াফোন ও ২ মেয়ে দালমা ও জিয়ান্নির বিরুদ্ধে ম্যারাডোনার সম্পত্তি চুরির অভিযোগ এনেছিলেন এই মোরলা। এদিকে প্রেসিডেন্টের বাসভবনে আর্জেন্টাইন কিংবদন্তিকে শেষবারের মতো দেখতে আসা এক ভক্ত মোরলাকে হত্যাকারী বলে বেশ কয়েকবার চিৎকার করে ওঠেন। দীপু, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, আজ পদ্মা সেতুতে যোগ হচ্ছে আরেকটি নতুন স্প্যান। সেতুর ৩৯তম এই স্প্যানটি মাঝ নদীতে বসানো হলে দৃশ্যমান হবে ৫,৮৫০ মিটার। স্প্যান বসানোর সব প্রস্তুতি এর মধ্যে সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। বাকি দুটি স্প্যান বসানো হবে ডিসেম্বর মাসে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। একেবারে শুরুর দিনগুলোতে পদ্মা সেতুতে স্প্যান বসানো হয় জাজিরা প্রান্তে। নকশা জটিলতায় মাওয়া প্রান্তের অনেকগুলো পিলারের কাজ আটকে থাকায় স্প্যান ও পিলার দুটি কাজে অগ্রাধিকার পেয়েছে জাজিরা প্রান্ত। এই প্রান্তে তাই পাট থেকে টানা বসানো আছে ২৯টি স্প্যান। জটিলতা কেটে যাওয়ার পর গতি পেয়েছে মাওয়া প্রান্তের কাজও। সবশেষ ৭টি স্প্যানই বসানো হয়েছে এখানে। সব মিলে এখন মাওয়া প্রান্তেও পাট থেকে শুরু করে দৃশ্যমান আছে ৯টি স্প্যান। এবার সেতু ২ প্রান্ত জোড়া দেওয়ার পালা। পুরো সেতুর ৪১টি স্প্যানের মধ্যে যে ৩টি বাকি তার সবগুলোই এখন একসাথে মাঝ নদীতে। ধারাবাহিকভাবে এখন সেগুলো বসানো হবে। অনেকগুলো কাজ আমরা আগে রাখতে পারছিলাম, এর মধ্যে যেমন বিয়ারিং বসানো, এটা সেটা করা, এই কাজগুলো আমরা করে ফেলতে পারছিলাম। প্লাস এখন আমাদের চেষ্টা করছি আমরা, যেহেতু সময়টা আমাদের অলরেডি ডিলে হয়ে গেছে, আর কিভাবে সময় কমানো যায় সেই লক্ষ্যেই আমরা
চেষ্টা করে যাচ্ছি। চলতি মাসে এর মধ্যে বসানো হয়েছে 3টি স্প্যান। 39তম স্প্যানটি হতে যাচ্ছে মাসের 4 নম্বর। বাকি থাকবে মাত্র 2টি, সেগুলো বসিয়ে দেওয়া হবে ডিসেম্বরের প্রথমাংশে। আর মাত্র 3টি স্প্যানের দূরত্বে দাঁড়িয়ে পদ্মা সেতু। 39তম স্প্যানটি বসানোর পর সে দূরত্ব আরও কমে দাঁড়াবে মাত্র 300 মিটার। দূরত্ব যতই কমছে বাড়ছে আশার আলো। সামনে অপেক্ষা স্বপ্ন ছুঁয়ে যাওয়ার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 2018 সালের 5 সেপ্টেম্বর রসমারা বেগমের বাম কিডনি অপারেশন করতে গিয়ে কেটে ফেলা হয় ডান কিডনিও। 2 মাস পর তিনি মারা যান। ময়নাতদন্ত রিপোর্ট দিতে গড়িমসি করায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে মামলা নেয়নি শাহবাগ থানা। 2 বছর পর ময়নাতদন্ত রিপোর্ট আসায় গতরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 4 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন রসমালার ছেলে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার। 2018 সালে কিডনি সমস্যা নিয়ে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রওশনারা। চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার জন্য তার বাম কিডনি কেটে ফেলার সিদ্ধান্ত নেন। 5 সেপ্টেম্বর হয় অপারেশন, কিন্তু বাম কিডনির সঙ্গে কেটে ফেলা হয় ডান কিডনিও। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু মেডিকেল থেকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় রওশনারাকে। সেখানে পরীক্ষা করে দেখা যায় তার 2টি কিডনিই নেই। এর 2 মাস পর তিনি মারা যান। ভুল চিকিৎসা ও কিডনি চুরির অভিযোগে থানায় মামলা করতে গেলে থানা থেকে বলা হয় ময়না তদন্ত রিপোর্ট লাগবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, রিপোর্ট পেতে পেতে কেটে গেছে প্রায় 2 বছর। অবশেষে এই মাসের শুরুর দিকে থানায় আসে ময়না তদন্ত প্রতিবেদন। সেখানেও তার 2টি কিডনি না থাকার প্রমাণ মেলে। অবশেষে ঘটনার 2 বছর পর শাহবাগ থানায় বঙ্গবন্ধু মেডিকেলের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার হাবিবুর রহমান দুলাল সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন রওশনারার ছেলে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার। এরকম একটি স্পর্শকাতর মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম বড়জোর 2 মাস লাগতে পারে। আমি ধরে নিলাম 3 মাস হয়তো লাগতেই পারে, কিন্তু 3 মাসের অধিক কেন লাগবে? আমার জানার মতে পোস্টমর্টেম রিপোর্ট তো ওই দিনই জানা যায়। আমার মূল অভিযোগটা তো হলো আমার মাকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচারটা আমি চাই। কিন্তু 2 বছর ধরে কেন মামলা নেওয়া হয়নি এ নিয়ে সদুত্তর নেই পুলিশের কাছে। এটা আমরা ডাক্তারের যে রিপোর্ট, আপনারা জানেন যে আমাদের যে ময়নাতদন্ত রিপোর্ট আমরা পেয়ে আমরা এটা পর্যালোচনা করেই মামলাটা রুজু করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এমন ঘটনার পর কোনো ব্যবস্থা নেয়নি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। ন্যায় বিচারের আশায় আদালতের দিকে তাকিয়ে নিহত রওশনারার পরিবার। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে গত 10 দিনে করোনায় আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে মারা গেছে 11 জন। সেই সাথে 1100 মানুষ নতুনভাবে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে যুবকদের আক্রান্তের হার সবচেয়ে বেশি। সিভিল সার্জন বলছেন, সচেতনতা ছাড়া কোনোভাবেই করোনা প্রতিরোধ সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শীত যত বাড়ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর প্রতিদিনই জ্বর, সর্দি ও কাশি নিয়ে করোনা পরীক্ষা করাতে ভিড় করছেন রোগীরা। বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 31 থেকে 40 বছর বয়সীরা, আর 21 থেকে 30 বছর বয়সী তরুণদের আক্রান্তের হার 21%। গত 10 দিনে 1100 মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। আক্রান্তের হার বাড়ায় আতঙ্কে পরীক্ষা করতে আসা সাধারণ মানুষ ও প্রবাসীরা। সবাই তো আতঙ্কে আছে। এখন আমরা চিন্তা করতেছি যদি আমারতে লকডাউন দিয়ে দেয় তাহলে আমরা যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আতঙ্কে অবশ্যই জিনিসটা মনে করেন যেখানে সবাই একজনের সাথে একজন 3 ফিট দূরত্বে বজায় রাখতে বলছে, কিন্তু আমরা তো পারতেছি না। অবস্থা তো ভাই অনেক যেমন নাকি আমরা আজকে 3 দিন ধরে আসতেছি, হয়রানি। একবার বলতেছে এখানে আসছি, এখান থেকে বলতেছে আবার ওখানে। গত 10 দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 জনের। গত 2 মাসে যে ভর্তি ছিল আমাদের সর্বোচ্চ হয়তো 30 জন ভর্তি ছিল, সেটা এখন বেড়ে কিন্তু এখন 50-এর কাছাকাছি। এবং আইসিইউ বেড ওই সময় কিন্তু 3 থেকে 4টা বেড, কখনো 2টা বেডও ছিল। এখন কিন্তু 8টা, 9টা, 7টা এবং 10টা অনেক সময় কোনো দিন থাকছে। সিভিল সার্জন বলছেন, শুধু আইন দিয়ে নয়, সচেতনতা ও মাস্ক পরা ছাড়া কোনোভাবেই করোনা প্রতিরোধ সম্ভব নয়। হাসপাতাল তাদের যা কিছু আছে তা নিয়ে আমাদের সর্বজায়গা প্রস্তুত রেখেছি আমরা, কিন্তু মানুষ যদি সচেতন না হয় এবং স্বাস্থ্যবিধি না মেনে চলে, তবে যে হারে সংক্রমণ হবে সেই সংক্রমণ আমাদের যে ব্যবস্থা তা দিয়ে কিন্তু সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24,382 জনে। চট্টগ্রামে 31 থেকে 40 বছর বয়সী যুবকরাই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছে। অন্যদিকে 50 থেকে 70 বয়স্ক ব্যক্তিরাই সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছে। সেক্ষেত্রে করোনা সংক্রমণ ঠেকাতে হলে সবাইকে সচেতন হওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। নগরীর জেনারেল হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে একদিনে করোনায় মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৫২৪ জনে। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন আরও ২,২৯২ জন। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭,০৫২ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৭,১৩,২০২ জনের। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ২,২৯২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪,৫৬,৪৩৮ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৬,৫২৪ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,২৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,৭১,৪৫৩ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় বিপর্যস্ত বিশ্বেও অর্থনৈতিক উন্নয়ন ধরে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ঢেউ থেকে মানুষকে রক্ষায় প্রশাসনের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে প্রশাসনের সব কর্মকর্তাদের। করোনার ধাক্কা লেগেছে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সেও। জনপ্রশাসনে নতুনভাবে অন্তর্ভুক্ত কর্মকর্তাদের আইন ও প্রশাসনের খুঁটিনাটি দিক জানতে হয়। এই লক্ষ্যে চলতি বছরের ৫ জানুয়ারি ১১৬, ১৭ ও ১৮তম ব্যাচের আইন ও প্রশাসন কোর্স শুরু হয়। ৫ মাস ব্যাপী এই কোর্স এবার অনলাইনে সম্পন্ন করলেন প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শাহবাগের আইন ও প্রশাসন একাডেমিতে এই কোর্স সম্পন্ন করা কর্মকর্তাদের সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী শেখ হাসিনা। ৪৬ জন নারী ও ৭০ জন পুরুষ কর্মকর্তা এবারের কোর্স সম্পন্ন করেছেন। কৃতি প্রশিক্ষণার্থীদের দেয়া হয় রেক্টরস অ্যাওয়ার্ড। সরকার প্রধান বলেন, লক্ষ্য ছাড়া জাতি এগিয়ে যেতে পারে না। তিনি বলেন, অর্জিত জ্ঞান নিয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে হবে কর্মকর্তাদের। দেশটাকে উন্নত করতে হলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত আমরা কর্মচারী গড়ে তুলতে চাই, যেন মানুষ তার সেবাটা পায়। সেটাই আপনারা দেবেন, এটাই আপনাদের কাজ। গবেষণা এবং বিজ্ঞানের প্রভাব তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেইভাবে পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। করোনার অস্বাভাবিক পরিস্থিতিতে কর্মস্থলে যোগ দেয়া এসব কর্মকর্তাদের শেখ হাসিনা বলেন, দ্বিতীয় ঢেউ থেকে মানুষ বাঁচাতে আরও সক্রিয় হতে হবে মাঠ পর্যায়ে। এটা যেন বিস্তার না লাভ করতে পারে তার জন্য যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে আপনারা চলবেন। কারণ দ্বিতীয় যে ঢেউটা আসছে সেটা কি পর্যায়ে যাবে এখন আমরা জানি না। অনেক দেশ এখন অলরেডি তারা লকডাউন করে ফেলেছে, অনেকে কারফিউ দিচ্ছে। আমরা এখনও সহনশীল অবস্থায় আছি, কিন্তু আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। মানবিক সমাজ গড়তেও দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উদ্যোগী হতে কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এর বিরুদ্ধে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের প্রস্তুতি ও বাস্তবায়ন পরিকল্পনা সংক্রান্ত সভার আজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভাটি হয়। বাংলাদেশ সরকার, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে চুক্তি অনুযায়ী বাংলাদেশ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯-এর ৩ কোটি ডোজ টিকা কিনবে। এই টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রায় সংরক্ষণযোগ্য, যা বাংলাদেশে বিদ্যমান আছে। প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে বলে জানানো হয়। টিকাটি প্রাথমিকভাবে কোভিড-১৯ সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে যারা রয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে তারাই পাবেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে ৩ কোটি করোনার ভ্যাকসিন আসবে দেশে, যা প্রায় ১.৫ কোটি মানুষকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গতকাল দুপুরে মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের অপারেশন থিয়েটারের উদ্বোধন করে সাংবাদিকদের কথা বলেন তিনি। ৩ কোটি ডোজ ভ্যাকসিন আনার জন্যে যে খরচা হবে তার অর্ধেক টাকা ছাড় হয়েছে। তা আমরা পারচেজ অর্ডার সই করার পরে এই টাকাটি সেখানে দেওয়া হবে। প্রত্যেক মাসে ৫০ লক্ষ লোককে আমরা দিতে পারবো প্রতি মাসে, এবং এই
3 কোটি ডোজ 1.5 কোটি লোককে দেওয়া যেতে পারবে। সিঙ্গাপুরের ব্যাংকে পড়ে আছে অজ্ঞাত এক বাংলাদেশির 8,500 কোটি টাকা। এই অর্থ ফেরত আনার প্রক্রিয়ার বিষয়ে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। পাচার হওয়া বিপুল পরিমাণে অর্থের মালিককে সে বিষয়ে মন্তব্য করতে চাননি দুদক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলছেন, পাচার হওয়া সব অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। গেল বেশ কয়েকদিন ধরে আলোচনায় অর্থ পাচার। কানাডার বেগমপাড়া, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে অর্থ পাচারকারীদের নাম জানতে চান সবাই। এরই মধ্যে খবর আসে 1-2 টাকা নয়, লক্ষ কোটিও নয়, সিঙ্গাপুরের ব্যাংকে অজ্ঞাত এক বাংলাদেশের 8,000 কোটি টাকা পড়ে আছে। তবে কার টাকা সে বিষয়ে সংশ্লিষ্ট কেউ মুখ খুলতে চাননি। আসার কথা হলো পাচার করা এই অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে বলেও জানা গেছে। দুদক আইনজীবী জানান, ফিরিয়ে আনার প্রক্রিয়াটি জটিল হলেও অসম্ভব নয়। যেসব দেশের সঙ্গে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি নাই, সেসব দেশের মধ্যে একমাত্র ইন্টারপোল ছাড়া সম্ভব না বর্তমান এক্সিস্টিং আইনে। বাট কিন্তু টাকা ফিরিয়ে আনা সম্ভব আইনি প্রক্রিয়ার মাধ্যমে, একটু সময় সাপেক্ষ। অ্যাটর্নি জেনারেল জানান, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পাচার হওয়া সব টাকা ফেরত আনার উদ্যোগ নেবেন তারা। বাংলাদেশে যে থাকে আর যদি অবৈধ টাকা হয় তাহলে আমরা এটা ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, আইনগতভাবে সর্বরকম চেষ্টা করবো। মুদ্রা পাচারের পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হয় গড়ে 753 কোটি 27 লাখ ডলার। বর্তমান বাজার দরে যা 64,000 কোটি টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে 236 কোটি টাকা দুবাই ও সিঙ্গাপুরে পাচারে এবি ব্যাংকের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 23 জনের সম্পৃক্ততা পেয়েছে দুদক। এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওহিদুল হক সহ 9 পরিচালকের বিরুদ্ধে দুদক আলাদা 3টি মামলা করেছে। অন্যদিকে নৌ পরিবহন অধিদপ্তরের বরখাস্তকৃত প্রধান প্রকৌশলী ডক্টর এস.এম. নাজমুল হককে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 2018 সালে ঘুষ লেনদেনের সময় নৌ পরিবহন অধিদপ্তরের বরখাস্ত প্রধান প্রকৌশলী ডক্টর এস.এম. নাজমুল হককে হাতে নাতে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় রিমান্ডও দেন আদালত। 2 বছর পর আবারও তার নাম এসেছে। 2টি প্রকল্পে দুর্নীতির সাথে জড়িত ছিলেন তিনি। অভিযোগে বলা হয়, প্রকল্পগুলোতে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে, আর তার প্রধান চাবিকাঠি নেড়েছিলেন নাজমুল হক। এই অনিয়মের সাথে জড়িত রয়েছেন আরও কয়েকজন। এই অভিযোগে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা। জামিন পাওয়া একজনের নাগরিক রাইট, যদি কেউ জামিনে বেরিয়ে জামিনের শর্ত ভঙ্গ করে সেটি আমরা আদালতে আমাদের আইনজীবীর মাধ্যমে অবহিত করে। এবি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের গ্রাহক সিমেট সিটি জেনারেল ট্রেডিং এলএলসি, এটিজেড কমিউনিকেশন লিমিটেড এবং ইউরোকার্স হোল্ডিং প্রাইভেট লিমিটেডকে ব্যবহার করে সিঙ্গাপুর ও দুবাইয়ের ঋণের আড়ালে অর্থ পাচারের অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এতে জড়িত ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওহিদুল হক ও ব্যাংকের 9 পরিচালকও। সব মিলে 23 জনের বিরুদ্ধে দুদকের ঢাকা কার্যালয়ে পৃথক 3টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন দলিল কাগজপত্র দিতে হয়, সেগুলো সঠিকভাবে না দিয়ে জালিয়াতির মাধ্যমে মিথ্যা তথ্য প্রদান করে সেই টাকাটি তারা ব্যাংক থেকে বের করেছেন। প্রথম মামলায় 160 কোটি 80 লাখ টাকা, দ্বিতীয় মামলায় 60 কোটি 40 লাখ টাকা এবং তৃতীয় মামলায় 14 কোটি 88 লাখ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনের সনদ হালনাগাদ না করায় রাজধানীর জুরাইনে জিনোম হাসপাতালে তালা ঝুলিয়ে দিল ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালককে 1 বছর এবং বিপণন ব্যবস্থাপককে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। লাইসেন্স ছাড়াই দিব্যি চলছিল জুরাইনের জিনোম হাসপাতাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে এসে ভ্রাম্যমাণ আদালত পায় নানা অনিয়ম ও অসঙ্গতি। দেখা যায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে অনুমোদনহীন ল্যাবে চলছে নানা পরীক্ষা। এছাড়া স্বাস্থ্যসেবার মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নিয়মেরও নেই বালাই। হাসপাতালটির জিএম 3 বছর আগে লাইসেন্স নবায়নের আবেদন করার দোহাই দিয়ে বাঁচার চেষ্টা করলেও ভ্রাম্যমাণ আদালত তাকে 1 বছর এবং মার্কেটিং ম্যানেজারকে 6 মাসের কারাদণ্ড দেন। লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত হাসপাতাল বন্ধ রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। সেবা দেওয়ার নামে অর্থ, স্বাস্থ্য এবং জীবনহানির আশঙ্কা তৈরি করছে, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই তাদেরকে আমরা
এই হসপিটাল আপাতত আমরা বন্ধ করে দিচ্ছি। তারা লাইসেন্স না পর্যন্ত বন্ধ থাকবে এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনে এই হসপিটালে যে জেনারেল ম্যানেজার তাকে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড এবং মার্কেটিং ম্যানেজার তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানের সময় হাসপাতালটিতে সেবা দিচ্ছিলেন দুজন চিকিৎসক। একটি ভুঁইফোর হাসপাতালে চিকিৎসা দিতে পারেন কিনা এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তারা। একটা প্রতিষ্ঠানে অবশ্যই লাইসেন্স থাকতে হবে এবং সেটা চেক করে প্র্যাকটিস করাটাই বৈধ আর কি। অ্যাকচুয়ালি আমার এখানে তো অনকলে আছে, আমি তো রেগুলার প্র্যাকটিস করি না, তো আমি আসলে এই কারণে চেক করে আসিনি। আমাদের কাছে তারা বলছে, এখন তাদের কাছে কিভাবে বলি যে আমাদের করেন, আপনার লাইসেন্সটা আমাকে দেখান। তারা লাইসেন্সবিহীন একটি হসপিটালে এই প্র্যাকটিস করে এটা আইনত আসলে ঠিক নয়। আমরা তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে জানাবো। ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় সেবা নিতে আসা রোগীদের টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর জিগাতলায় অনুমোদনহীন বিদেশি কসমেটিক্স পণ্য মজুদ ও বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেছে বিএসটিআই। প্রতিষ্ঠানটি কোরিয়া থেকে প্রসাধন সামগ্রী আমদানি করে বিভিন্ন সুপার শপ ও অনলাইন পেজে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল সকালে প্রতিষ্ঠানটিতে অভিযান শুরু করে বিএসটিআই। এ সময় তারা বিএসটিআই এর অনুমোদন এমনকি আমদানির কোনো কাগজ দেখাতে পারেনি। পরে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল সহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ করে ক্রিম, তারপর হচ্ছে আপনার শ্যাম্পু এবং ফেস ওয়াশ এবং হচ্ছে সাথে বডি লোশন, এগুলো তারা এখান থেকে কেবি এন্টারপ্রাইজের স্টিকার লাগিয়ে বিভিন্ন জায়গায় তারা এটা সাপ্লাই দিচ্ছে, বিশেষ করে বিভিন্ন সুপার শপে তারা সাপ্লাই দিচ্ছে। তো আমরা বিএসটিআই আইনে তাদের কাছে যে ডকুমেন্টগুলো বিশেষ করে ছাড়পত্র আমরা চেয়েছি, তারা কোনো ধরনের প্রপার ডকুমেন্ট আমাদেরকে দেখাতে পারে নাই। প্রোডাক্টগুলোর গায়ে মেড ইন কোরিয়া লেখা। তো আমাদের ধারণা এটা পুরান ঢাকা বিশেষ করে চকবাজার এলাকায় প্রোডাকশন হয়েছে এবং স্টিকারগুলোতে মেড ইন কোরিয়া লেখা হয়েছে। কিশোরগঞ্জে সরকারি নিয়ম নীতি না মেনে যেখানে সেখানে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। নিরাপত্তার ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণ স্থানে সব সিলিন্ডার বিক্রি হলেও কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। তবে অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় জেলা প্রশাসন। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জ চামড়া সড়কের পাশে ব্যস্ততম এলাকায় ডিলারের দোকান থেকে গ্যাস সিলিন্ডার ট্রাকে করে পাঠানো হচ্ছে জেলার খুচরা বিক্রেতাদের কাছে। নিয়ম অনুযায়ী পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত ব্যবসায়ীরাই কেবল গ্যাস সিলিন্ডার বিক্রি করতে পারেন। তবে জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় মুদি দোকান, ফার্মেসি এমনকি পানের দোকানেও মিলছে গ্যাস সিলিন্ডার। ঝুঁকিপূর্ণ জেনেও ডিলাররা নিজের পরিবহন দিয়ে অনুমোদনহীন এসব দোকানে পৌঁছে দিচ্ছেন সিলিন্ডার। এদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে ইনফরমেশন দিয়ে দিই যে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে ব্যবহার করব। দাহ্য পদার্থ বিক্রি করতে সুরক্ষা ব্যবস্থা সহ লাইসেন্স লাগে এমন তথ্য জানেন না অনেক বিক্রেতাই। আবার অনেকেই ঝুঁকি জেনেও বাড়তি লাভের আশায় অন্যান্য পণ্যের সঙ্গে বিক্রি করছেন গ্যাস সিলিন্ডার। লাইসেন্স তো বলে সরকার বা এরকম কোনো পদক্ষেপ বা কোনো দোকানদারি এরকম বলে নাই, বা এজেন্টরা যারা আছে এরাও বলে নাই। আমরা লাইসেন্স করতে পারি না, লাইসেন্স করলে অনেক টাকা লাগে, 40,000 50,000 টাকা লাগে। আমরা সাধারণ মানুষ, আমরা তো মনে করি 40-50,000 টাকার পুঁজিও নাই। অগ্নি নিরাপত্তা সুরক্ষা প্রত্যয়ন ছাড়াই যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি হলেও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের নেই কোনো তদারকি। অবশ্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। চুক্তিবদ্ধ বা তাদের যারা এজেন্ট, তাদের মাধ্যমে শুধুমাত্র একটা শহরে বা একটা জায়গায় বা একটা লোকালয়ে বিক্রি করতে পারবে, যেখানে সেখানে যত্রতত্র এটা বিক্রি করার কোনো বিধান নেই। এই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কিশোরগঞ্জের 13টি উপজেলায় 5,000-এরও বেশি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, অথচ অগ্নি নিরাপত্তা সনদ রয়েছে 100-র কিছু বেশির। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এবার পায়ে হেঁটে আর নয়, বিদেশ পর্যটকদের সামনে সুযোগ এসেছে বাসের ছাদে বসেই প্রকৃতিকে আপন করে নেয়ার। আধুনিক বিশ্বের মতো দেশীয় পর্যটনও যোগ হতে যাচ্ছে ছাদখোলা বাস। প্রাথমিকভাবে 3 জেলায় 6টি বাস নিয়ে এই সেবা চালু হতে পারে বলে জানিয়েছে পর্যটক কর্পোরেশন। তারা বলছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এই উদ্যোগ বাস্তবায়নে মাঠে নামবেন তারা। আশাবাদী পর্যটন ব্যবসায়ীরাও। তারা মনে করছেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এমন উদ্ভাবনী পরিকল্পনা বড় ভূমিকা রাখবে পর্যটন শিল্পে। ইশিতা বম্বের রিপোর্ট।
বাসের ছাদে বসে প্রকৃতির দর্শন, পাহাড়, প্রকৃতি আর সমুদ্র কিংবা শহরের ব্যস্ত রাস্তার মাঝ দিয়ে ছুটে চলা। গন্তব্য নির্দিষ্ট কোনো স্থান না হলেও ভ্রমণের পুরো সময়টাই নতুন অভিজ্ঞতা, যার দেখা মিলে শুধু উন্নত দেশগুলোতেই। আসার কথা, এবার পর্যটক আর প্রকৃতির বন্ধন আরও আকর্ষণীয় করে তুলতে দেশে চালু হতে যাচ্ছে ছাদ খোলা বাস। এখন অপেক্ষা পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের, যা পাওয়া গেলেই সিলেট, কক্সবাজার আর চট্টগ্রামে একসঙ্গে দেখা যাবে 6টি ছাদ খোলা বাস। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা প্রাথমিকভাবে কিছু ছাদ খোলা বাস এনে সেগুলো পর্যটকদের জন্যে আমরা চালু করতে চাই। তবে বিষয়টি এখনো চূড়ান্তভাবে অনুমোদনের অপেক্ষায়। পেলে যে জায়গাতে সবচেয়ে বেশি পর্যটককে সেবা প্রদান করা সম্ভব সেখানে আমরা চালু করব। বাধাহীন যাত্রায় কক্সবাজারের কলাতলী থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফ সহ বিভিন্ন স্পটের দর্শন পাবেন পর্যটকরা। আর চা বাগান, হাওর জলপ্রপাত সহ ছাদখোলা বাস সিলেটের 4 জেলার নয়নাভিরাম সৌন্দর্যের কাছে নেবে পর্যটকদের। স্বাভাবিকভাবেই সরকারের এমন পরিকল্পনায় সন্তুষ্ট পর্যটন ব্যবসায়ীরা। সবাইকে সংযুক্ত করার মাধ্যমে যদি সরকার এই বাসের এই সার্ভিসটা সবার কাছে পৌঁছে দিতে পারে তাহলে এই উদ্যোগটা সফল হবে। ছাদখোলা বাসের ব্যবস্থা করতেছে, সেটিকে আমরা স্বাগত জানাই। তবে তার আগে রাস্তাঘাট উন্নতি করতে হবে। কর্পোরেশনের সূত্রে জানা গেছে, এরই মধ্যে ইউরোপ থেকে আমদানির প্রস্তাব করা হয়েছে 6টি ছাদখোলা ক্যারাভেন বাস, যার প্রত্যেকটির দাম হতে পারে 3,20,00,000 টাকা। আসন থাকবে 40 থেকে 45টি। বাসে থাকবে ওয়াইফাই সংযোগ আর ভ্রমণ গাইডও। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। করোনার ধাক্কা লেগেছে প্রতিটি পরিবারে। এই মার্চ থেকে পারিবারিক আয় কমেছে গড়ে 4,000 টাকা। দ্বিতীয় ধাক্কায় অর্থনীতি সামাল দিতে এখন থেকে প্রস্তুতি নেওয়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর। প্রথম দফার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে স্থির গতি আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানীতে এক সেমিনারে কথা বলেন মন্ত্রী। এদিকে অর্থনীতিবিদরা বলছেন প্রণোদনা প্রাথমিক ধাক্কা সামাল দিতে কাজ করেছে, তবে যারা চাকরি হারিয়েছেন এবং ছোট ব্যবসা করেন তাদের ক্ষেত্রে তেমন কোনো কাজে আসেনি। করোনার তাণ্ডবে সারা বিশ্বের অর্থনীতি লণ্ডভণ্ড করে দিয়েছে। তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। 26 মার্চ থেকে টানা 66 দিনের লকডাউনে অনেকটা স্থবির অর্থনীতি। লক্ষ্যমাত্রা 8.2%-এর বিপরীতে প্রবৃদ্ধি হয়েছে 5.4%। এই পরিসংখ্যানই বলে দেয় কতটা গ্রাস করেছে করোনা। তাৎক্ষণিক টিকে থাকার যুদ্ধে 21টি খাতের জন্য সরকার 1,21,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। তা থেকে 38 লাখ শ্রমিকের বেতন সহায়তা দেয়া গেছে। 40,000 কোটি টাকার শিল্প সেবা খাতের নগদ মূলধন সহায়তার প্রায় 23,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তবে প্রণোদনা প্যাকেজে এসএমই খাতের জন্য বরাদ্দ 20,000 কোটি টাকার মধ্যে 40,000 উদ্যোক্তা নিতে পেরেছেন 6,300 কোটি টাকা। সব মিলে এখন পর্যন্ত 55% ব্যয় করা গেছে প্রণোদনা প্যাকেজের। আমরা সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি 2021-এর জুনের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। প্রধান রপ্তানি বাজারে রপ্তানি কমেছে। কোন অনিশ্চয়তায় 6 মাসের মধ্যে ঋণ পরিশোধ করা কঠিন হয়ে যাবে। করোনার জন্য যে প্যাকেজ দিয়েছে সরকার, তা দিয়ে বাংলাদেশের অর্থনীতির উপকার হয়েছে। তবে গরিব ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহায়তা নিতে পারেন না। তাদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতে পিকেএসএফ, পল্লী সঞ্চয় ব্যাংকের মতো প্রতিষ্ঠান কাজে লাগিয়ে বিকল্প উপায় ব্যবহার করা উচিত। প্রথম প্যাকেজের কার্যকারিতা বিবেচনা করে দ্বিতীয় প্যাকেজের চিন্তা করা যেতে পারে। দীর্ঘমেয়াদে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সহায়তা দরকার হবে। প্রণোদনা প্যাকেজ অর্থনীতিতে অর্থের যোগান বাড়িয়েছে। অন্যদিকে অনেকটা ঝুঁকি নিয়ে পোশাক সহ অন্যান্য কারখানা খুলে দেয় অর্থনীতিতে গতি বেড়েছে। তবে প্যাকেজ বাস্তবায়নে কর্মসংস্থান কত সৃষ্টি হয়েছে তার কোনো পরিসংখ্যান নেই। উইমেন এন্টারপ্রেনার এবং স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনারদেরকে রিচ করার জন্য আলাদা একটা প্যাকেজ নেওয়া হয়েছে, ক্রেডিট গ্যারান্টি স্কিম দেওয়া হয়েছে। এরপরেও যদি ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, অবভিয়াসলি এই গভর্নমেন্ট ইজ উইলিং টু ডু। বাণিজ্যমন্ত্রী বলছেন, করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে এখনই ভাবতে হবে। মহিলা এন্টারপ্রেনাররা কিন্তু সত্যিকার অর্থে সাহায্য পাচ্ছেন, এটা ঠিক, এবং আরও বেশি সাহায্য পাওয়া দরকার তাদের। এই এমপ্লয়মেন্ট সৃষ্টি না করতে পারলে তো এগোনো যাবে না, সমস্যা আমাদের হবেই দেশে। একদিকে টিকিয়ে রাখা, আবার তা বাড়ানো। কোভিড-19 মোকাবিলায় সরকারের নেয়া প্রণোদনা প্যাকেজ বিষয়ে 3টি মতবিনিময় সভার আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়। করোনার প্রথম ধাক্কা সামাল দিতে না দিতেই দ্বিতীয় ধাক্কার আবির্ভাব। প্রথম ধাক্কার যে প্রণোদনা প্যাকেজ, সে প্রণোদনা প্যাকেজ এখনও পর্যন্ত প্রায় অর্ধেকই বাকি থেকে গেছে। আবার যাও বা দেওয়া হয়েছে তার ছোট বা ক্ষুদ্র উদ্যোক্তারা খুব একটা সুবিধা করতে পারেননি, যার ফলে এর প্রভাব পড়েছে কর্মসংস্থানেও।
তাই দ্বিতীয় ধাক্কার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে ছোট বা মাঝারি শিল্পের যে উদ্যোক্তারা আছেন তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন আলোচকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর আড়তে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। পানীয় জলাশয়ের পানি কমে আসায় জালে পড়ছে শোল, বোয়াল, টাকি, পুঁটি, কই, শিং, মাগুর মাছ। এতে সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে। দাম কমায় ক্রেতারা খুশি হলেও ন্যায্য দর না পাওয়ার অভিযোগ জেলেদের। নওগাঁ থেকে আমার রকির রিপোর্ট। ভোরের আলো বাড়ার সাথে সান্তাহার বাইপাস আড়তে বাড়তে থাকে মাছের সরবরাহ। পাইকারদের হাক ডাকে জমে ওঠে বেচাকিনা। নদী নালা, বিল, জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় দেশীয় নানা প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে। মাছের সরবরাহ বাড়ায় দাম কমেছে পুকুরের চাষ করা মাছের। কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। এতে মাছ চাষিরা ন্যায্য দর না পাওয়ায় ক্ষতির কথা বলছেন। মাছ নিয়ে আসছি 7 মণ, দাম পাওয়ার কথা প্রায় 50,000 মতো, টাকা আসছে 39,000। সিলভার ব্রিগেড বিক্রি আছে 140 টাকা কেজি। সেই মাছটা খরচ হচ্ছে আমাদের 160 টাকা কেজি। তবে নাগালের মধ্যে মাছ কিনতে পারায় খুশি ক্রেতারা। বিলেতে মাছ বেশি হওয়ার কারণে পুকুরের মাছের দাম কমে আসতেছে। সব মাছেরই দাম কম, এতে মনে করেন যে আমরা সবাই খুশি। মাছের সরবরাহ বাড়ায় বেড়েছে বেচা কেনাও। ব্যবসায়ী নেতারা বলছেন এবার অধিক বন্যার কারণে বিল জলাশয় থেকে বেশি আসছে মাছ। 210 টাকা, 15 টাকা 2 কেজি, 2 কেজি কাতল, মির্কা 110, 15, চিতল 400 টাকা কেজি। প্রতিদিন মাছের সরবরাহ বেশি হওয়ার কারণে বিক্রিও বেশি হচ্ছে। জেলার রানীনগর, আত্রাই ও বগুড়ার আদমদিঘি এলাকার মাছ চাষিরা সান্তাহার আড়তে মাছ নিয়ে আসেন। ব্যবসায়ীরা জানান প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকার মাছ কেনা বেচা হয় এই আড়তে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে মাছের আড়তগুলোতে ইলিশের সরবরাহ বেড়েছে। বেচাকেনাও জমজমাট। সেখানে খবর জানাতে মাওয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। জাফর, এই পদ্মা তীরের যে মাওয়া মৎস্য আড়ত, সেখানে কিন্তু ইলিশের মেলা বসেছে। আপনারা জানেন যে দেশের প্রথম যে ইলিশ উৎসব সেটি হচ্ছে আজকে এই মাওয়াতে, এই শিমুলিয়ার যে বন্দর মাঠে, সেটিকে ঘিরে কিন্তু এই জেলেদের মধ্যে একটা বিশেষ উৎসব আমেজ বিরাজ করছে এবং ইলিশে ভরে গেছে পুরো আড়ত। এবং এই ভোরের আলো ফোটার আগে থেকে কিন্তু এখানে হাক ডাকে বিক্রি হচ্ছে সমানে ইলিশ। এবং এই পদ্মার বড় বড় ইলিশ, যে মা ইলিশ রক্ষা সহ নানা সরকারি উদ্যোগের কারণে কিন্তু এখন ইলিশ অনেক বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে পদ্মায়। এবং জেলেদের জালে কিন্তু এই রূপালী ইলিশে ভরে যাচ্ছে। এবং এই মানিক বন্দ্যোপাধ্যায়ের যে এই পদ্মা নদীর মাঝির যে কূপের মাঝির চরিত্র, সেটি কিন্তু বদলে গেছে। এখন বিভিন্ন মাঝিরা এখানে বা যারা জেলে, তারা কিন্তু প্রচুর ইলিশ আরোহণ করে এবং পর্যাপ্ত দামে তারা বিক্রি করতে পারছেন। এবং একজন যে মহাজন, তার 30টি নৌকা, তিনি কিন্তু 7 থেকে 8 লাখ টাকার মাছ বিক্রি করেছেন। এরকম যে জেলেদের এই উৎসব আনন্দ নিয়ে আমরা এই হাটের যে এই মাওয়া মৎস্য আড়ত, এখানকার যে এই সাধারণ সম্পাদক, আমরা এই হামিদুলের সঙ্গে কথা বলবো। তিনি আজকে এই হাটে যে ইলিশের ব্যাপক সরবরাহ এবং এখানকার যে এই ইলিশ উৎসব, সে ব্যাপারে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আজকে আমরা অনেক আনন্দিত, কারণ এই আজকে আমাদের ইলিশ উৎসব, যা বাংলাদেশের এই প্রথম এই মাওয়াতে ইলিশ উৎসব হইতেছে এবং দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতেছে এই মেলা উপলক্ষে। এই মেলা আয়োজন করছে পূর্জন্ম বিক্রমপুর, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ হামিদুল। এখন আমরা একজন এই যে আড়তদার, যিনি মাছ বিক্রি করেন, আমরা তাদের সঙ্গে যুক্ত হব। এবং এই যে মাছের যে সারি সারি ইলিশ, এবং এই ইলিশে কিন্তু পুরো হাট ভরে গেছে। এবং এই হাটের যে ইলিশ বিক্রি করছেন, আমরা তার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, ইলিশ উৎসবে ব্যস্ত নিমু মাওয়ার ঘাটে। উৎসব দেখে আমাকে অনেক আমরা আনন্দিত। আর ইলিশ মাছ আজকে অনেক কম, দামটা একটু বেশি, বুঝছেন। এই সাইডটা নেবেন। ধন্যবাদ। তো এই ইলিশের
যে মেলায় সেখানে কিন্তু 11টা বাজে উৎসব শুরু হবে, কিন্তু তার আগেই যে সকালে এই মাওয়া মৎস্য আড়ত, সেখানে যে মাছের ব্যাপক সমারোহ এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু এই শৌখিন ক্রেতারাও এখানে আসছেন। রাজধানী ঢাকার অনেককে আমরা পেয়েছি যে তারা ইলিশ কিনতে এসছেন এবং এই উৎসবকে ঘিরে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু জেলে সহ নানা ধরনের লোকজন এসছেন এবং এই জেলায় কিন্তু 10,000 নিবন্ধিত জেলে রয়েছেন এবং বেশিরভাগ জেলেই কিন্তু তারা এই পদ্মায় ইলিশ শিকার করেন। এই যে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের যে এই ঐতিহ্য, সেই ঐতিহ্যের অন্যতম কিন্তু এই ইলিশ এবং এই মৎস্য আড়ত হচ্ছে বাংলাদেশের বৃহৎ এই ভোরের ইলিশের আড়ত এবং এই আড়তের যে বেচা কিনা প্রতিদিন টনে টনে কিন্তু ইলিশ বিক্রি হয় এবং এখানকার যে এই আড়ত কর্তৃপক্ষ তারা বলছেন 20 থেকে 22 টন ইলিশ তারা বিক্রি করেন এবং মেলা উপলক্ষে এই পরিমাণটি আরও অনেক বেশি বেড়ে যাবে এবং আমরা অনেক দিক থেকেই যে দেখছি যে ক্রেতারা ভিড় করছেন এবং এই যে মুন্সিগঞ্জের এই মাওয়া মৎস্য আড়তের আজকে এই মাওয়া মৎস্য আড়তের যে এই ভোরের হাট, এই ভোরের হাটের এই মানুষের যে পদচারণা, হাজারো ক্রেতা বিক্রেতার যে পদচারণায় মুখর, এই ছিল এখানকার সর্বশেষ। জাফর। মাওয়া মৎস্য আড়ত থেকে হতে যাওয়া ইলিশ উৎসবের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বাড়তে শুরু করেছে রংপুর সহ উত্তরের জেলাগুলোতে। ঝুঁকি এড়াতে ভোরে হেডলাইট জ্বালিয়েই যান চলাচল করছে। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। শীত জেকে বসেনি এখনো, কিন্তু কুয়াশার ভোরে যান চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ, তাই হেডলাইট জ্বালিয়েই চলছে গাড়ি। মধ্যরাতের পর বাড়তে থাকে শীত, তবু ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে কাজের জন্য বের হতে শুরু করে শ্রমজীবী মানুষেরা। হিমের পাহাড় হিমালয়ের পাদদেশে অবস্থান বলে উত্তরের রংপুর দিনাজপুর অঞ্চলের জেলাগুলোতে শীতের দাপট এমনিতেই একটু বেশি। আগেভাগে শীত আসা, দেরিতে যাওয়া আর বেশি তীব্রতার দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের মানুষকেই। সূর্য উঠে নেয় এবং ঠান্ডাটা প্রকোপ বেশি। উত্তরবঙ্গে শীতের তীব্রতা বেশি সবসময় থাকে। বাতাসের জন্য মনে করেন যে হাত পা বাইরে হয়ে যায় না, বাতাস প্রচুর আসতে খুব কষ্ট হয়েছে আমার। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা কমতে শুরু করেছে, তবে এবার প্রথম মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ডিসেম্বরের মাঝামাঝি। ডিসেম্বরের মাঝামাঝি পর্যায়ের দিকে, মাঝামাঝি দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে অথবা মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহটা আমরা সেটা পেতে পারি। তারপরে দিন যত গড়াবে তত বেশি আমরা হয়তোবা তীব্র শৈত্যপ্রবাহ পেতে পারি। চলতি বছর বেশি বৃষ্টিপাতের কারণে শীতের তীব্রতা কম হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। নতুন সরকার, সময় সংবাদ, রংপুর। উত্তরাঞ্চলে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা, বইছে হিমেল হাওয়া, রাত থেকে ভোর পর্যন্ত পড়ছে কুয়াশা। এই মুহূর্তে কুড়িগ্রামের মাধবরাম গ্রামে আছেন সহকর্মী মুমিনুল ইসলাম মঞ্জু। সরাসরি যাচ্ছি তার কাছে, জানবো শীতের খবর। কুড়িগ্রামে শীতের প্রকোপটি আবার বাড়তে শুরু করেছে। অগ্রহায়ণ মাসের এই মাঝামাঝি সময়ে এসে এই শীতের প্রকোপটা বাড়তে শুরু করেছে। কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে, তবে আজকে কুয়াশার পরিমাণটি কম, আর সেই সাথে কিন্তু হিমেল হাওয়া বইতে শুরু করেছে। উত্তরে হিমেল হাওয়া বয়ে আসার কারণে এখন শীত শীত অনুভূত হচ্ছে। তো আমি বলে রাখি যে আমাদের যে স্থানীয় আবহাওয়া দপ্তর আছে রাজারহাটে, তারা জানিয়েছেন যে কুড়িগ্রামে শীতের প্রকোপটি আস্তে আস্তে বাড়তে থাকবে। তিনি আরো জানিয়েছেন যে তামিলনাড়ু, ভারতের তামিলনাড়ুতে যে আছে, হ্যাঁ আচ্ছা, তো এই বলেছেন যে তামিলনাড়ুতে যে ঝড়টি বয়ে গেছে, সেই ঝড়টি দুর্বল হয়ে পড়লেও তার প্রভাব কিন্তু এখানে আসছে, যার ফলে এখানে গতকাল থেকে আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তো এই মেঘের আনাগোনার কারণে কিন্তু দিনের তাপমাত্রাটা কমে আসছে, আর পাশাপাশি যে রাত এবং দিনের তাপমাত্রা কমে আসার কারণে শীতের তীব্রতাটা কিন্তু বাড়তেছে। তো যার জন্য তিনি আরো বলেছেন যে দু একদিনের মধ্যে শীতের প্রকোপটি বাড়বে এবং 10 ডিগ্রি সেলসিয়াসের দিকে নেমে আসতে পারে। তাহলে সেখানে
শৈত্যপ্রবাহ শুরু হওয়ারও সম্ভাবনা আছে। তো সকালে ভোরবেলা থেকে কুয়াশাটা না থাকলেও এখন কিন্তু আবার একটু কুয়াশা পড়তে শুরু করেছে। তো যার ফলে জনজীবনে কিন্তু শীতের প্রকোপটি অনুভূত হচ্ছে। আর এখানে সবচেয়ে বড় কথা হলো যে কুড়িগ্রামের মানুষ কিন্তু অতিরিক্ত আহ, দরিদ্র, এবং এই দরিদ্র মানুষগুলো কিন্তু কষ্ট পায় প্রতিবার শীতে। তো সরকারি তরফ থেকে কিন্তু এই শীতের প্রকোপটি যাতে তারা প্রকোপে যাতে কাহিল না হয়ে পড়ে, তার জন্য কিন্তু ব্যবস্থাটাও তারা কিন্তু গ্রহণ করেছেন। তো এইভাবে কিন্তু কুড়িগ্রামের শীতে যাতে মানুষ কষ্ট না পায়, তার জন্য কিন্তু সরকারি উদ্যোগটি যথেষ্ট পরিমাণে গ্রহণ করে রাখা হয়েছে। তো এই সাথে আমরা যে এই ছিল কুড়িগ্রামের শীতকে আমার কাছে সর্বশেষ তথ্য। কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মমিনুল হক মঞ্জু, জানাচ্ছিলেন সেখানকার শীতের খবর। ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে রাজধানীর খালগুলো ওয়াসার কাছ থেকে 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। এটি বাস্তবায়িত হলে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকার 2 মেয়র। সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন অলিগলি ডুবে গিয়ে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব আর সংস্কারের অভাবে রাজধানীর খালগুলি হারিয়ে যাওয়াই এর প্রধান কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এরই পরিপ্রেক্ষিতে ঢাকার বর্তমান 2 মেয়র দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজধানীর খালগুলো ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের জোর দাবি জানান। অবশেষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে আয়োজিত এই সংক্রান্ত এক পরামর্শ সভায় জলাবদ্ধতা নিরসনে খালগুলো উদ্ধার সহ সংস্কার ও এর 2 পাশ অবৈধ দখলমুক্ত করতে এগুলো সিটি কর্পোরেশনকে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। ড্রেনেজ সিস্টেমটা যদি সিটি কর্পোরেশন নেয় তাহলে তারা ভালো করতে পারবে। তাই এটার জন্য একটা নীতিগত আমরা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি। কারিগরি টিমরা এগুলো নিয়ে পর্যালোচনা করবেন এবং একটা প্রক্রিয়া একটা সময়ের ব্যবধানে যাতে হস্তান্তর করতে পারে। সরকারি জমি কেউ দখল করতে পারবে না এমন হুঁশিয়ারি দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, খালগুলো উদ্ধার করে এগুলো দৃষ্টিনন্দন করা হবে। কাজটি কঠিন হলেও সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটি সম্ভব হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। 30 বছরের ঊর্ধ্বে ঢাকাবাসী দুর্ভোগে নিমজ্জিত ছিল। আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা একটি নব সূচনা করতে পারছি। আমরা খালগুলোকে উদ্ধার করতে চাই ওয়াকওয়ে, খালের পার্কে আমরা করতে চাই গাছ দিয়ে একটি সুন্দরভাবে দৃষ্টিনন্দন খাল আমরা করতে চাই। এদিকে কিছুটা কারিগরি জটিলতা থাকলেও খালগুলো ওয়াসার কাছ থেকে হস্তান্তরে কোনো প্রতিবন্ধকতা দেখা দেবে না বলে জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। প্রশ্নই আসে না, কিসের বিশৃঙ্খলা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগামী বর্ষা মৌসুমের আগেই পদ্মা যমুনা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের জমি দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। গতকাল বিকেলে মানিকগঞ্জের দৌলতপুরের চরকাটারি এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। আমাদের যেটা প্ল্যানিং আছে সেটা হলো যে বড় বড় নদীগুলোকে আমাদের ড্রেজিং করতে হবে। ড্রেজিং করে ড্রেজিংয়ের মাটি দিয়ে আমরা জমি রিক্লেম করব। আর জমি রিক্লেম করলে যে জমিগুলো আমাদের গ্রামবাসী এর আগে যাতে ঘর বাড়ি বিলীন হয়ে গিয়েছে, তারা এই রিক্লেম জমিতে তারা তাদের এলাকা ফিরে পাবে। বেতন বৈষম্য নিরসনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী পরিদর্শক ও সহকারীরা। গতকাল সকাল থেকেই কক্সবাজারের 8টি উপজেলায় কর্মবিরতি চলছে। এ সময় টিকাদান কর্মসূচি বন্ধ রেখে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করেন তারা। বেতন গ্রেড সংশোধনের দাবি জানান তারা। একই সঙ্গে জামালপুরে টিকাদান কর্মসূচি স্থগিত রেখেছে জেলার স্বাস্থ্য সহকারীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা টিকাদান কর্মসূচিতে ফিরবেন না বলেও জানান। একই দাবিতে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে ভিসির নানা অনিয়মের চিত্র তুলে ধরেন শিক্ষকরা। এ সময় তারা বলেন, বর্তমান উপাচার্যের বিরুদ্ধে 25টি দুর্নীতির প্রমাণ পেয়েছে ইউজিসি। অভিযোগ করেন, সম্প্রতি বেশ কয়েকটি বিভাগে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও অর্থ লেনদেনের বিনিময়ে এসব নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক নির্মাণে দুর্নীতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার সাথে জড়িত শিক্ষকদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ছাত্র শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী ঐক্য মঞ্চের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বুদ্ধিজীবীদের মুরাল উপরের দিকে তৈরি করা হলেও বঙ্গবন্ধুর মুরালটি নিচের দিকে বানানো হয়েছে। এ সময় মুরাল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে নানা অনিয়মের অভিযোগে একটি ওষুধ কোম্পানির মালিককে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে পৌর শহরের সাকরাইল এলাকায় এভারগ্রিন নামে একটি ওষুধের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মানহীন ওষুধ তৈরি ও সংরক্ষণ সহ নানা অনিয়মের অভিযোগে কারখানার মালিক আজিজুল হককে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অধিগ্রহণকৃত জমির বকেয়া পরিশোধ সহ বর্তমান বাজার মূল্যের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। গতকাল দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে বর্তমান ঢাকা সিলেট মহাসড়কটি নির্মাণ করা হয়। সে সময় ভূমি মালিকদের কাছ থেকে মাত্র 16,000 টাকা মৌজা মূল্যে ভূমি অধিগ্রহণ করা হয়। তবে কাউকেই পুরো টাকা বুঝিয়ে দেওয়া হয়নি। দ্রুত ন্যায্য মূল্য পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ক্ষতিগ্রস্তরা। সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর, এই স্লোগানে নারায়ণগঞ্জ কর অঞ্চলে চলছে মাসব্যাপী আয়কর মেলা। সদর উপজেলার ফতুল্লা সস্তাপুর এলাকায় আয়কর বিভাগের নারায়ণগঞ্জ কর অঞ্চলের প্রধান কার্যালয় প্রাঙ্গণে গত 1 নভেম্বর থেকে করদাতাদের জন্য মাসব্যাপী আয়কর মেলার মাধ্যমে রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত পরিবেশের 6টি বুথের মাধ্যমে কর আদায় ও রিটার্ন গ্রহণ করছেন কর কর্মকর্তারা। পাশাপাশি উপজেলা পর্যায়ে সার্কেল অফিসগুলোতেও চলছে এই আয়োজন। ডিজিটাল বাংলাদেশেও 60% ব্যাংক বিদেশি কোর ব্যাংকিং সলিউশন সিবিএস ব্যবহার করছে। এতে প্রতি বছর দেশের বাইরে চলে যাচ্ছে 500 থেকে 600 কোটি টাকা। এ অবস্থায় রাষ্ট্রীয় কয়েকটি ব্যাংক যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু সিবিএস নামে কোর ব্যাংকিং সলিউশন তৈরি করার প্রাথমিক কাজ শুরু করেছে। আন্তর্জাতিক মানের সিবিএস তৈরিতে স্থানীয়দের সঙ্গে অভিজ্ঞ বিদেশি জনবল নিয়োগের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। হরিপদ সাহার রিপোর্ট। প্রযুক্তির ব্যবহারে গত 2 দশকে দেশের ব্যাংকিং ব্যবস্থায় একের পর এক যুক্ত হয়েছে এটিএম বুথ, আন্তঃব্যাংক তহবিল ট্রান্সফার, অনলাইন লেনদেন, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড সহ নানা রকম সেবা। নির্ভুলভাবে দ্রুততার সাথে এসব সেবা দেয়া সহজ করেছে সেন্ট্রালাইজড অনলাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ বা কোর ব্যাংকিং সলিউশন। দেশের বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক এক্ষেত্রে বিদেশি সফটওয়্যারমুখী। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও দেশি সিবিএস ব্যবহার করছে না। তবে দেশে বিশ্বমানের ব্যাংকিং সলিউশন তৈরির চেষ্টা করছেন বলে জানান অগ্রণী ব্যাংকের এর শীর্ষ কর্মকর্তা। 6 মাস আগে আমি মন্ত্রণালয়কে চিঠি লিখেছি, 4-5টা সরকারি ব্যাংক আমরা যদি 200 কোটি টাকা করে আলাদা রেখে সাবসিডিয়ারি তৈরি করি, আমাদের দেশের 15-20 জন 50 জন লোককে রিক্রুট করি, তারা যে সফটওয়্যার তৈরি করবে, সিকিউরিটিগুলো দেখবে, এটার নামও আমি দিয়েছি এবং অ্যাকসেপ্ট হয়ে গেছে মিটিংয়ে, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সিবিএস। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের সিনিয়র সেক্রেটারি উনি একটা মিটিং করেছিলেন, সেখানে ওনাকে বললেন যে স্বাধীনতা এতদিন হয়ে গেল, তারপরে আমাদের এই সিবিএস এটা নিয়ে এত টাকা আমাদের বাইরে পাঠাতে হয়, এর থেকে আমাদের ভালো কিছু করতে পারা উচিত। সুতরাং উনি ইনিশিয়েটিভ নিয়েছেন, অন্যান্য ইন্ডিয়া সাপোর্টে আছেন, সেটা নেতা এখন চলমান। দেশের আর্থিক খাতের তথ্যের নিরাপত্তা এবং অর্থ সাশ্রয়ে মানসম্পন্ন দেশি কোর ব্যাংকিং সলিউশন তৈরির উদ্যোগকে ইতিবাচক বলছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা। আমাদের কাছে স্থানীয় ভালো সফটওয়্যার যেহেতু নাই, সবকিছু মিলিয়ে প্রায় বছরে 500 থেকে 600 কোটি টাকা বৈদেশিক মুদ্রা বা বাইরে চলে যায়। বিদেশি ব্যাংকগুলোর সাথে বৈদেশিক মুদ্রা লেনদেন হবে, এটাকে আরো স্মুথ করার জন্য আমরা যদি বিদেশি কনসালটেন্টের পাশাপাশি যদি সম্পূর্ণভাবে সফটওয়্যার ফার্মগুলো রাখতে পারে, তাহলে আমার মনে হয় জিনিসটি আরো নির্ভরযোগ্য, যেটা বোঝায় আমরা সেটা সহজে পেয়ে যাব। দেশীয় সফটওয়্যার শিল্প সুরক্ষায় শ্রেণীভেদে বিদেশি সফটওয়্যার আমদানিতে শুল্ক বাড়ানোর পরামর্শও দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গার দর্শনা রেলপথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়মিত আসছে বেশ কিছু পণ্য। তবে এ পথে কোনো পণ্য রপ্তানি হয় না ভারতে, আর বেশি দামের পণ্য না আসায় রাজস্ব কম আদায় হচ্ছে। কর্তৃপক্ষ বলছে কম খরচের কারণে রেলপথে পণ্য আনতে আগ্রহী ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
1862 সালের 15ই নভেম্বর এ পথেই সর্বপ্রথম দেশে রেল সেবার যাত্রা শুরু হয়। ভারতের গেদে হয়ে চুয়াডাঙ্গার দর্শনাতে রেলপথে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। যোগাযোগ ব্যবস্থা সহজ ও খরচ কম হওয়ায় পণ্য আমদানি করতে বেশি আগ্রহী ব্যবসায়ীরা। ভারত থেকে ভুট্টা, গম, পাথর, সয়াবিনের ভুসি, ফ্লাই অ্যাশ সহ বিভিন্ন পণ্য আমদানি হয়। কিন্তু দর্শনা স্টেশন এলাকার সড়কটির অবস্থা নাজুক। অন্যদিকে টিনশেড ও লাইটের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয় সংশ্লিষ্টদের। আমাদের মাথার উপর শেড চাই আর আমাদের লাইটের ব্যবস্থা চাই। আবেদন আমাদের সকল ব্যবসায়ী যারা আছে আমাদের পোর্টে দর্শনার, আমাদের এই রাস্তার কাজটা একটু ঠিক করে দেন, আমাদের পোর্টটা একটু ভালো করে দেন। তবে রেল কর্তৃপক্ষ বলছে অল্প খরচে পণ্য আমদানি করতে পারায় ব্যবসায়ীরা এ পথে আগ্রহী বেশি। রেলের মাধ্যমে মালামাল আনতে খুব স্বচ্ছন্দ্য বোধ করেন এবং তারা অন্য পরিবহনের চেয়ে অল্প খরচে মাল পরিবহন করেন। এই জন্যে ওনারা এই মাল পরিবহনে খুবই উৎসাহী। গত অর্থ বছরে করোনার কারণে রাজস্ব ঘাটতি ছিল। রেলের সুযোগ সুবিধা বাড়ানো গেলে রাজস্ব আয় বাড়বে। রেলের যদি ক্যাপাসিটি বাড়ে, যদি বেশি সংখ্যক রেল এখানে ঢুকতে পারে, পণ্য আমদানি করতে পারে, সেক্ষেত্রে ট্যাক্স বাড়বে। ভারত থেকে প্রতিদিন 2টি মালবাহী ট্রেনে করে 80 ওয়াগন পণ্য আমদানি হচ্ছে। গত 4 মাসে দর্শনা শুল্ক স্টেশন প্রায় 21.5 কোটি টাকার রাজস্ব আয় করেছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ঝিনাইদহের শৈলকুপায় পালিত হলো ঐতিহাসিক কামান্না দিবস। 1971 সালের এই দিনে কামান্না গ্রামে পাক বাহিনী ও রাজাকাররা 27 জন বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করে। দিবসটি উপলক্ষে শহীদদের মাজার প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সহ স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসন ও 27 শহীদ স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মিলাদ মাহফিলেতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশ নেন। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। করোনা প্রতিরোধ, মাদক, ইফটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে ময়মনসিংহে আয়োজন করা হয়েছে সাইকেল র্যালির। এই মুহূর্তে নগরীর সার্কিট হাউসে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন, করোনা প্রতিরোধ, মাদক, ইফটিজিং এবং নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ময়মনসিংহ সাইক্লিস্টের উদ্যোগে এবং রাউন্ড টেবিলের উদ্যোগে এখানে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে একটি সচেতনতামূলক সাইকেল র্যালি। আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এই মুহূর্তে আছি এবং এখানে প্রায় কয়েকশো সাইক্লিস্ট যারা অবস্থান নিয়েছেন এবং এখনই এখান থেকে র্যালি শুরু হবে এবং এই র্যালিটি বিভিন্ন বার্তা নিয়ে, বিশেষ করে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি, ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং সহ যে সামাজিক বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং একটি প্রতিরোধ কার্যক্রম জোরদার করার জন্যই এই আয়োজন বলে এখানে যারা আয়োজক তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছেলে মেয়ে সহ প্রায় শতাধিক সাইক্লিস্ট তারা অপেক্ষা করছে এবং এখনই এই র্যালিটি শুরু হবে এবং এই র্যালিটি ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। আমরা যতটুকু জেনেছি এই সার্কিট হাউস মাঠ থেকে এই র্যালিটি শুরু হবে এবং এই র্যালিটি সার্কিট হাউস মাঠ থেকে শুরু হয়ে টাউন হল মোড়ের পর নতুন বাজার থেকে গাঙ্গিনার পার, সিকে গুডস রোড, ত্রিশাল বাসস্ট্যান্ড হয়ে চরপাড়া এবং চরপাড়া থেকে এটি আবার যাবে পাটগুদাম ব্রিজ এবং পাটগুদাম ব্রিজ থেকে রেলির মোড় থেকে জুবলি ঘাট হয়ে এবং 0 পয়েন্ট হয়ে র্যালিটি আবার সার্কিট হাউস মাঠে এসে শেষ হবে এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা আসলে এই ধরনের সচেতনতামূলক যে কার্যক্রম, এই কার্যক্রমে তারা সবসময় অংশগ্রহণ করে থাকে। এই অংশগ্রহণের সামাজিক সচেতনতা সৃষ্টিতে তারা সবসময় অংশগ্রহণ করে থাকে এবং তারা একটি বার্তা দিতে চান সমাজে, বিশেষ করে যে করোনার যে দ্বিতীয় ধাপ ইতিমধ্যেই যেটি শুরু হয়ে গেছে, সেই দ্বিতীয় ধাপটি থেকে মানুষকে রক্ষার জন্যই তারা আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এই বিষয়টি আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে তারা এর মাধ্যমে যে এখানে যে সাইকেল র্যালি হচ্ছে সেই সাইকেল র্যালির
মাধ্যমে তারা একটি জিনিস বার্তা দিতে চান সাধারণ মানুষকে, যেন তারা করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকে, বিশেষ করে সবাই যেন মাস্ক পরিধান করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তারা যেন চলাচল করে সাধারণ মানুষ, এই বিষয়টি তারা নিশ্চিত করতে চান। এবং এই ধরনের আয়োজন প্রায় সময়ই হবে বা নিয়মিত বিরতিতে তারা আয়োজন করবেন, যেন এই যে সাম্প্রতিক সময়ে যে দুর্ভোগ বা যে সমস্যাটি তৈরি হয়েছে সেই সমস্যাটি যেন আর না হয়। তো আমরা আরেকটা জিনিস একটু বলতে চাই যে এইমাত্র র্যালিটি শুরু হয়েছে এবং র্যালিটি আমরা যতটুকু জেনেছি যে এই র্যালিটি কিছুক্ষণের যে যাত্রা শুরু করেছে সেটি এইখান থেকে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর তারা আবার এখানে ফিরে আসবে এবং এই সচেতনতামূলক যে কার্যক্রমটি শুরু হয়েছে এই কার্যক্রমটি অব্যাহতভাবে চলবে। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে এই সাইকেল র্যালিটি উপভোগ করার জন্য ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ এবং যে জয়নুল পার্ক আছে সেই জয়নুল পার্কে প্রচুর মানুষজন আসলে সেটি উপভোগ করছেন এবং তারা সেই সাইকেল র্যালিটি এখানে উপভোগ করছেন এবং তারা এখানে রয়েছেন। এবং আমরা এখানে যারা আয়োজক আছে আয়োজকদের সাথে আমরা কথা বলেছিলাম। আয়োজকরা যে বিষয়টি বলছেন যে তারা এই সাইকেল র্যালির মাধ্যমে একটি বার্তা দিতে চান। সেই বার্তাটি হচ্ছে যে করোনা ভাইরাস সম্পর্কে যেন সচেতনতা তৈরিতে তারা ভূমিকা রাখতে পারেন এবং সাম্প্রতিক সময়ে যে ধর্ষণ এবং নারী নির্যাতনের যে একটি ঘটনা যেটি ব্যাপকভাবে বেড়ে গেছে সেইটি সম্পর্কেও তারা সচেতনতা তৈরি করতে চান। এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা একটি বিষয় আমাদের বলেছেন যে সরকারকে আরও কঠোর অবস্থানে যেতে হবে, বিশেষ করে এই যে সামাজিক নিরাপত্তা বা স্বাস্থ্যবিধি সাধারণ মানুষ যেন মেনে চলে সেটি এর জন্য সরকারকে আরও কঠোর হতে হবে এবং নারী নির্যাতন বিশেষ করে ধর্ষণের মতো অপরাধীরা যেন ছাড়া না পায়, তারা যেন দ্রুত গ্রেপ্তার হয় এবং আইনের আওতায় আসে সেই বিষয়টিও যেন নিশ্চিত করা হয়, এই বিষয়টি তারা জোর দিয়ে বলেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের সাইকেল র্যালির সর্বশেষ খবর। বিভিন্ন সামাজিক সচেতনতার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ময়মনসিংহে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। চাঁদপুরের পাইকারি বাজারে শীতকালীন সবজিতে সয়লাভ, কমেছে দাম, ক্রেতা বিক্রেতার সমাগম ও বেচাকেনাও জমজমাট। সে খবর জানাতে শহরের পালবাজারে আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি শাকসবজির বাজার পালবাজারে। এখানে প্রত্যেকে ব্যবসায়ী এবং ক্রেতাদের হাতে খুব সরগরম উঠেছে। এই বাজারটিতে মূলত যে শাকসবজিগুলো সরবরাহ হয়ে থাকে এগুলো চাঁদপুরের চরাঞ্চল সহ এবং দেশের রাজধানী ঢাকা এবং কুমিল্লা, নিমসার, চট্টগ্রাম, মিরপুরেশ্বর সহ বিভিন্ন এলাকা থেকে এসে থাকে। আজকের এই বাজারটা সেই সরবরাহটা সম্পর্কে বলবেন। আর ভাই, আপনি তো এই বাজারের একজন ব্যবসায়ী, আজকের বাজারের কি অবস্থা? কোন ধরনের শাকসবজি আমদানি হয়েছে এখানে? আজকে বাজারে সবকিছু আমদানি আছে, কোনো তরকারি বাদ নাই, এমনকি সবকিছুর বাজারও স্থিতিশীল আছে। আচ্ছা, বাজারের স্থিতিশীল সম্পর্কে আসলে এই ব্যবসায়ী আমাকে যেমনটি জানিয়েছেন যে কোনো কিছুর অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ বাজারে সরবরাহ হচ্ছে। আরেকজন ব্যবসায়ীর সঙ্গে আমি কি ধরনের শাকসবজি এখানে সরবরাহ হয় সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। ভাই, আপনি একটু আমাকে জানাবেন যে এখানে কোন ধরনের শাকসবজিগুলো আমদানি হয়ে থাকে? এখন শীতকালীন সবজিটাই বেশি আমদানি হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে চাহিদা হচ্ছে আপনার সিম, টমেটো, মূলা, বেগুন, কাঁচামরিচ, এগুলির চাহিদা হচ্ছে। শীতকালীন সবজি যেগুলি বলতে লাল শাক, কুমড়ো শাক, মিষ্টি কুমড়া, এগুলির আমদানি সবচেয়ে বেশি। বিশেষ করে বাংলাদেশের শস্য ভাণ্ডার বলে খ্যাত যশোরের দিকে সবচেয়ে বেশি আমদানি হচ্ছে। যশোর থেকে ঢাকা এবং লাল শাক, কুমড়ো শাক, মিষ্টি কুমড়া, এগুলির আমদানি সবচেয়ে বেশি। বিশেষ করে বাংলাদেশের শস্য ভাণ্ডার বলে খ্যাত যশোরের দিকে সবচেয়ে বেশি আমদানি হচ্ছে। যশোর থেকে ঢাকা এবং চাঁদপুর আসে। আর চাঁদপুর যেহেতু প্রধান নদীবন্দর, এখানে চরাঞ্চলের মালগুলি বেশি আমদানি হয়। চরের থেকে আপনার বিশেষ পরিমাণ তরকারি আমদানি হয়। আচ্ছা ভাই, আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আসলে এখানে আমি শুনেছি যে ধনে পাতা প্রতিবেশী দেশ ভারতে রপ্তানি হয়, কেন কি পরিমাণ রপ্তানি হয় ধনে পাতা? প্রতিদিন আমাদের এখান থেকে প্রায় 100 মন ধনে পাতা যায়, বাসমতি দাস এখান থেকে চাঁদপুর থেকে যায়, আবার আমার ওইখান থেকেও মাল আমাদের আছে বর্তমানে। তো
আমাদের ব্যবসায়ী জানালেন আসলে এখানে একটা সবচেয়ে আসার কথা হলো যে চাঁদপুর থেকে যে চরাঞ্চলে যে শাকসবজি উৎপাদন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যে ধনেপাতা। গতকালও এখানে প্রায় 100 মণ ধনেপাতা ভারতে সরবরাহ হয়েছে এবং সেই ধনেপাতার মূল্যটা ছিল খুব কম। আমি যদি এক কথা বলতে চাই যে আসলে এই চাঁদপুরের যে শাকসবজির বাজার এটি আসলে অনেকটাই বিষমুক্ত বলে ব্যবসায়ীরা বরাবর বলে থাকেন। আমি আসলে নিজেও সেটা প্রকার করে দেখেছি যে এখানে যে শাকসবজিগুলো আমদানি হয় বিশেষ করে চরাঞ্চলের সেগুলো একবারে সম্পূর্ণ রাসায়নিক সার এবং জীবাণুমুক্ত বলা যেতে পারে, কারণ কোন ধরনের সেখানে রাসায়নিক সার ব্যবহার করা একবারে জৈব সার, বিশেষ করে যেটা কচুরিপানা বা আমাদের দেশীয় যে নিজস্ব কৃষকদের যে উদ্ভাবনী অর্থাৎ যে প্রযুক্তিগুলো তারা নিজস্ব ব্যবহার করে, যেগুলো খেলে হয়তো মানুষের শারীরিক কোনো সমস্যা দেখা দিবে না এবং প্রথাগতভাবে যে ধরনের তারা যে উৎপাদনের সাথে জড়িত যে ধরনের নিজস্ব যে উদ্ভাবনী শক্তি, সেই শক্তি নিয়ে আসলে এখানকার কৃষকরা শাকসবজি উৎপন্ন করে থাকে। আরেকটি কথা হলো যে চাঁদপুরের এই যে পাল বাজার, এটি শুধু চাঁদপুর জেলার চাহিদা বেশি যে জেলাগুলো আছে লক্ষ্মীপুর, শরীয়তপুর, তারপর বরিশালের একটি অংশ, সেখানে কিন্তু এখান থেকে শাকসবজি রপ্তানি করা হয়ে থাকে। আর সড়ক পথে এখানে শাকসবজি সরবরাহ এবং একই সঙ্গে এখান থেকে যেগুলো বাইরে সরবরাহ হচ্ছে সেগুলো কিন্তু নদী পথেও যাচ্ছে। এই ছিল আমার কাছে চাঁদপুরের পাল বাজারের শাকসবজি সরবরাহের সর্বশেষ তথ্য। জাফর। চাঁদপুর থেকে শীতকালীন সবজির সবশেষ খবর জানাতে অর্থাৎ দাম এবং অন্যান্য সরবরাহের বিষয়ে জানাতে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী ফারুক আহমেদ। শীত মৌসুমের শুরুতেই খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত রাজশাহী অঞ্চলের গাছিরা। হাটবাজারে গুড়ের ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন তারা। বাজার থেকে সুস্বাদু পাটালি ও লালি গুড় চলে যায় রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্ট। ভোরে কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের আভা আর ঘাসের ডগায় মুক্তার মতো জলজলে শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহমান গ্রাম বাংলায় শীতের সকালে সূর্য মিটমিট করে আলো ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। হাড়িতে সংগৃহীত রস নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় লাল গুড়ে। রাজশাহীর খেজুর গুড়ের এলাকা পুঠিয়া, চারঘাট, বাঘা ও দুর্গাপুর উপজেলায় এখন গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। প্রথম দিকে রস একটু কম, গুঁড়ো কম হয়, এজন্য বাজারে খুব চাহিদা এবং দামটাও ভালো। এই প্রক্রিয়ায় রস জাল করে গুড় তৈরি হতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। এরপর তা তোলা হয় স্থানীয় বাজারে। সেখানে বিক্রি করে যে আয় উপার্জন হয় তা দিয়েই চলে তাদের জীবন জীবিকা। শীতের শুরুতে পাটালি ও লালি এ 2 ধরনের গুড় তৈরি করা হয়। গুড়ের রং আকর্ষণীয় ও সুস্বাদু করতে হাইড্রোস, ফিটকিরি এমনকি চিনি ব্যবহার করছে অনেক গাছি। প্রতি কেজি গুড় বাজারে পাইকারি বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়। লালি গুড়টা ভেজাল কম হয়, ওটা হচ্ছে একবারে খাঁটি ফ্রেশ গুড় হয় আর ওটার প্রাইস একটু বেশি হবে। আড়তদার ও ব্যবসায়ীরা জানান স্থানীয় হাট বাজারে তোলার পর সুস্বাদু এই গুড় চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। গুড়ের কোয়ালিটি ভালো বলে চাহিদা অনেকখানি বেশি। এখানে কিনে আমরা সারা বাংলাদেশ বিভিন্ন জনা বিভিন্ন মোকামে দিই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলায় খেজুর গাছের সংখ্যা প্রায় 8 লাখ। এসব গাছ থেকে শীত মৌসুমে প্রায় 60 কোটি টাকার 8000 মেট্রিক টন গুড় উৎপাদন হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রাম চিড়িয়াখানায় এসেছে নতুন অতিথি। রাজজয়ার ঘর আলো করে জন্ম নিয়েছিল 3টি ছানা। সব প্রতিবন্ধকতাকে জয় করে জীবনের সৌরভ ছড়াচ্ছে একটি বাঘ শাবক। তাকে দেখতে প্রতিদিনই ভিড় করে দর্শনার্থীরা। নূরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সদ্য জন্ম নেয়া ছোট্ট ডোরাকাটা বাঘ শাবক খুনসুটি আর খেলা চলে মেতে উঠছেন, তবে মা কিংবা বাবার সাথে নয়, চিড়িয়াখানার কিউরেটর শাহাদাতের সাথে। মা বাবার মায়া মমতায় সারাক্ষণ বুকে আগলে রাখছেন। দুধসহ নানা খাবার দিয়ে বড় করছেন শাবকটিকে। জন্মের পর মা বাবা থেকে আলাদা করে রাখা 1 কেজি 300 গ্রাম ওজনের শাবকটির বয়স 12 দিন। সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে সে কেয়ারটা নেওয়া যায় এবং বাচ্চাটাকে যেন সার্ভাইভ করানো যায়। যখন একটু হাঁটাটা ভালো মতো শিখবে তখন আমরা বলতে পারবো আসলে যে সে 100% ওকে আছে।
গত 14 নভেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ ও জয়ার ঘরে 3 বাঘ শাবক জন্ম নেয়। তবে বেঁচে আছে একটি। ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে প্রধান আকর্ষণ শাবক আর বাঘ দম্পতি। সবার বিশেষ নজর সাদা দোরাকাটা শুভ্রা নামের বিরল প্রজাতির বাঘটির দিকে। আমরা আসলে এটা দেখতে চাচ্ছি, এখানে জন্ম হয়েছে সেটা শুনতে পারছি, এখন আমরা দেখতে পাইনি। বাঘগুলো অনেক জেদি, ওরা ডাকতেছে। বাচ্চারা কোথাও যেতে পারতেছে না, বাসায় থাকতেছে, স্কুল অফ। ওর জন্মদিনের দিন আজকে ওকে বেড়াইতে নিয়ে আসছি চিড়িয়াখানায়। করোনার সময় সারাদিন ঘরে বসে থাকে, কোনো কাজ নেই, তাই তো অবসর পাইলে একটু ঘুরে দেখি। 2016 সালে দক্ষিণ আফ্রিকা থেকে 33 লাখ টাকা দিয়ে বেঙ্গল টাইগার প্রজাতির রাজ ও পরিণামের 2টি বাঘ আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। তাদের ঘরে 18 সালে জন্ম নেয় জয়া এবং শুভ্রা। আর 2019 সালের ডিসেম্বরে জন্ম নেয়া আরেকটি শাবকের নাম ফেব্রুয়ারিতে রাখা হয় করুণা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্দিষ্ট জরিমানার পরিবর্তে কুয়েতে থাকা অবৈধ অভিবাসীদের দ্বিতীয় দফায় বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। চলতি বছর এপ্রিলে প্রথম দফায় সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেন প্রায় 5000 প্রবাসী বাংলাদেশি। বিস্তারিত কুয়েত থেকে শরীফ মোহাম্মদ বিজানুর রহমানের রিপোর্টে। কুয়েত সরকার নির্দিষ্ট জরিমানা পরিশোধ করে কুয়েতে থাকা অবৈধ অভিবাসীদের দ্বিতীয় দফায় বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছেন। চলতি বছর এপ্রিল মাসে প্রথম দফা সাধারণ ক্ষমায় প্রায় 5000 বাংলাদেশি কুয়েত ত্যাগ করেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরব টাইমসকে দেয়া এক বিবৃতিতে জানান যে চলতি বছরের 1 জানুয়ারি বা এর আগে যেসব অভিবাসী অবৈধ হয়েছেন তাদের জন্য দ্বিতীয় দফায় সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সরকার। যে সকল অবৈধ অভিবাসী বৈধভাবে কুয়েতে থাকতে আগ্রহী তারা কোম্পানি বা ফোন অফিসে যোগাযোগ করে জরিমানা পরিশোধ করে আগামী 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া শর্ত অনুযায়ী কুয়েত ত্যাগ করতে পারবেন। কুয়েত সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সকল অবৈধ প্রবাসীরা দেশে ফেরত যেতে পারবে কোন রকম ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। যারা আকামা নেই এবং দেশে যেতে চাচ্ছেন তারা জরিমানা দিয়ে আগে দেশে যেতে পারবেন, এবং যারা আসতে চাচ্ছেন তারা আবার নতুন করে আবার আসতেও পারবেন। সেই ক্ষেত্রে আমরা কুয়েত সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া যারা সরকারের নির্দেশনা মেনে এই দেশ ছেড়ে চলে যাবেন জরিমানা তাদেরকে অবশ্যই দিতে হবে, এবং তারা দ্বিতীয়বার কুয়েত প্রবেশে তাদের কোনো সমস্যা হবে না। সরকারের দেয়া এই উদ্যোগকে অভিবাদন জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। করোনা মোকাবিলায় অনন্য এক দৃষ্টান্ত এখন কম্বোডিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় 1জন মানুষেরও মৃত্যু হয়নি। আক্রান্তের সংখ্যাও 350-র নিচে। পূর্বের সার্স ভাইরাস থেকে শিক্ষা নিয়ে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে দেশটি করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়রা। গত 27 জানুয়ারি প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় কম্বোডিয়ায়। 2003-2004 সালে আরেক ভাইরাস সার্সের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয় দেশটি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরু থেকেই করোনা মোকাবিলায় সীমান্ত বন্ধ করে দেওয়ার পাশাপাশি নানামুখী পদক্ষেপ নেয় কম্বোডিয়া সরকার। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় স্বাস্থ্য খাতে। মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশটির জনগণকে বাধ্য করে প্রশাসন। জনসাধারণের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। চলাফেরা নিয়ন্ত্রণে আইনও পাশ করে কম্বোডিয়া। পূর্ব অভিজ্ঞতা থাকায় দেশটির জনগণও সরকারের আরোপ করা বিধিনিষেধ সানন্দে মেনে নেন। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ, 2 নম্বর বিভাগ থেকে বিভাগে চলাফেরা বন্ধ, সকল ধরনের যানবাহন কিছুদিন বন্ধ ছিল। তারপর করোনা ভাইরাসদেরকে একটি নির্দিষ্ট এলাকায় কোয়ারেন্টাইনে দেওয়া ছিল। এই দেশের সরকার এভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে করোনা ভাইরাসকে প্রোটেক্ট করে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সামাজিক আচার পালন ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করোনা নিয়ন্ত্রণে বেশ ভূমিকা রেখেছে। এছাড়া কোয়ারেন্টাইন নিশ্চিত সহ জনসচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপের কারণে করোনা মোকাবিলায় সফল হয়েছে কম্বোডিয়া। ওমর ইনান, সময় সংবাদ। ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার মৃত্যুর পর শোক অব্যাহত রয়েছে জার্মানিতে। দেশটিতে সাধারণ নাগরিকদের পাশাপাশি বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ম্যারাডোনার মৃত্যুতে শোকাগ্রস্ত। জার্মানি থেকে আরও জানাচ্ছে সহকর্মী বিটু বড়ুয়া। বিশ্ব ফুটবলের কিংবদন্তি জাদুকর ম্যারাডোনার মৃত্যুতে শুধু আর্জেন্টিনা নয়, পুরো ইউরোপ সহ সবখানেই ছড়িয়ে পড়েছে শোকের আবহ। বিশেষ করে এই মুহূর্তে জার্মানিতে এক একজন কিংবদন্তি এক এক ধরনের ঘোষণা দিচ্ছেন। বলছেন ম্যারাডোনাই ছিলেন সত্যিকারের অর্থে সবচেয়ে বড় কিংবদন্তি। কেউ কেউ বলছেন এমন করে ইতিহাস রচনা করার মতো হয়তো কেউ আর ফিরে আসবে না।
ঠিক যেমনটা ম্যারাডোনা রচনা করে গেছেন। এই মৃত্যু, এই ক্ষত কাটিয়ে ওঠার মতো শক্তি আমাদের নেই, এখনো আমরা পাচ্ছি না। তবে আমরা এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে যেন আমরা এই শক্তি পাই এবং ম্যারাডোনার এই অপূরণীয় ক্ষতি আসলে সইবার শক্তি যেন আমাদেরকে ঈশ্বর দান করেন। এদিকে ফ্রান্স বেকেনবাউয়ার জার্মানির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনিও আসলে ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনিও শোকে মর্মাহত হয়েছেন। এদিকে শুধু জার্মানি নয়, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড সবখানেই ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত। Die traurige Nachricht über Maradona hat natürlich jeden bestürzt in der Welt und mich natürlich auch. Jeder kennt ihn, er ist eine Fußballlegende. Und er war ein großartiger Spieler, hat 86 mit Argentinien war Weltmeister und 90. জার্মান ভক্তদের আশা, পৃথিবী যতদিন থাকবে ততদিন ম্যারাডোনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ময়মনসিংহের দ্বিতীয় পিএসএল অনূর্ধ্ব-12 এবং 14 ডেভেলপমেন্ট টি20 টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন একাডেমি ও এমসিসি গ্রিন দল চ্যাম্পিয়ন হয়েছে। আয়োজকরা জানান, নতুন ক্রিকেটার তৈরি এবং পাইপলাইন ধরে রাখতে এই আয়োজন। বুধবার বিকেলে সার্কিট হাউস মাঠে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। সায়কাকন্দের চলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ছোটদের বড় আসর পিএসএল অনূর্ধ্ব-12 ও অনূর্ধ্ব-14 ডেভেলপমেন্ট টি20 ক্রিকেট টুর্নামেন্ট। ময়মনসিংহ অঞ্চলের ক্রিকেটার হতে আগ্রহী শত শত শিশু কিশোরের যোগ্যতা যাচাইয়ের অন্যতম প্ল্যাটফর্ম। টুর্নামেন্টে অনূর্ধ্ব-12 বিভাগে ক্রিকেট একাডেমি অব ময়মনসিংহকে 10 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ক্রিকেট একাডেমি। অপরদিকে অনূর্ধ্ব-14 বিভাগে এমসিসি গ্রিন 4 উইকেটে মোহামেডান গ্রিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আনন্দে আত্মহারা চ্যাম্পিয়ন দলের খুদে ক্রিকেটাররা। আগামীতে আরও ভালো করার প্রত্যয় তাদের। 9 মাস কোয়ারেন্টাইনে ছিলাম, কোয়ারেন্টাইন থেকে বের হয়ে আমরা এমন একটা খেলা পেয়েছি, এটা আমার আর কি খুবই ভালো লাগছে এবং আমাদের টিমের সবাই অনেক ভালো খেলছে। আমি 44 রান করেছি। আমার ভবিষ্যৎ ইচ্ছা জাতীয় ক্রিকেটার হওয়া। এই টুর্নামেন্টের জন্য ছোট ছেলেরা তাদের যোগ্যতাকে প্রমাণ করার সুযোগ পেয়েছে। ছেলেরা ভালো খেলেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরে গেছি। এবার ইনশাআল্লাহ আগামীবার আরো ভালো করব। আমরা যদি এরা ভালো খেলতে চাই, ভালো খেলতে পারি, তাহলে বড় হয়ে সবাই ইনশাআল্লাহ একটা ভালো ক্রিকেটার হতে পারবো। নতুন ক্রিকেটার তৈরি এবং পাইপলাইন ধরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। করোনা মহামারীর মধ্যে আমরা খুব দ্বিধান্বিত ছিলাম যে আমরা টুর্নামেন্টটা সুস্থভাবে করতে পারবো কিনা, কিন্তু আমাদের সকল কোচ এবং কর্মকর্তাবৃন্দ অত্যন্ত সকল স্বাস্থ্য সুরক্ষা মেনে অত্যন্ত সুন্দরভাবে এই আয়োজনটি সম্পূর্ণ করেছেন। ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে জাতীয় দলে, অনূর্ধ্ব-19 দলে যেন আমাদের এই মাঠ থেকে আমাদের এই ছোট ভাইরা যেন জাতীয় দলে চান্স পায়, সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব। উদ্দেশ্য ছিল এই টুর্নামেন্টের মাধ্যমে ময়মনসিংহের পাইপলাইনটাকে সমৃদ্ধ করা, যে বাচ্চাদেরকে আমরা ছোট থেকে কিভাবে গড়ে তুলবো। আমরা বলবো যে আমরা টোটালি সফল। এখান থেকে আমরা বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার সংগ্রহ করতে পেরেছি। এই প্লেয়ারগুলোকে আমরা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে এনে আমরা ছোট থেকে চেষ্টা করবো এই প্লেয়ারগুলো ভালোভাবে গড়ে তোলার। টুর্নামেন্টে ময়মনসিংহের 9টি ক্রিকেট একাডেমির 19টি দল অংশ নেয়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেলাভিস্তায় কঠোর গোপনীয়তায় বাবা মার পাশে সমাহিত হলেন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। উপস্থিত ছিলেন পরিবারের কয়েকজন সদস্য। শেষ যাত্রায় ভক্তদের ভিড়। আজ বসছে পদ্মা সেতুর 39তম স্প্যান। ডিসেম্বরে বসবে আরও 2টি। দৃশ্যমান হবে পুরো সেতু। কুমিল্লায় 2 গ্রুপের বিরোধ মেটাতে গিয়ে পিটিএ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা, আহত আরও 2 জন। জিজ্ঞাসাবাদের জন্য আটক 2 বছর পর আসলো ময়নাতদন্ত রিপোর্ট। একটি কিডনি অপারেশন করতে গিয়ে ভালো কিডনিও কেটে ফেলার ঘটনায় অবশেষে মামলা। আসামি করা হলো বঙ্গবন্ধু মেডিকেলের 4 চিকিৎসককে। এবং চট্টগ্রামে আবারও বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত 1 সপ্তাহে মারা গেছেন 11 জন। আক্রান্তের বেশিরভাগই যুবক। সচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।